This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি 9 বাংলা। আমি আত্রেই আপনাদের সঙ্গে পাঁচ কথা নিয়ে। ভুটান সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর সেখানেই দিল্লি হামলার তীব্র নিন্দা করলেন নরেন্দ্র মোদী। দোষীদের কাউকে রেয়াত করা হবে না, ষড়যন্ত্রের শিকড়ে পৌঁছবে এজেন্সি, এই কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। मैं यहाँ बहुत भारी मन से आया हूँ। कल शाम दिल्ली में हुई भयावह घटना ने सभी के मन को व्यथित कर दिया है। मैं पीड़ित परिवारों का दुख समझता हूँ। आज पूरा देश उनके साथ खड़ा है। मैं कल रात भर इस घटना की जांच में जुटी सभी एजेंसियों के साथ, सभी महत्वपूर्ण लोगों के साथ संपर्क में था, विचार विमर्श चलता था, जानकारियों के तार जोड़े जा रहे थे। हमारी एजेंसियां इस षड्यंत्र की तह तक जाएगी। इसके पीछे के षड्यंत्रकारियों को बख्शा नहीं जाएगा। All those responsible will be brought to justice. বড় পদক্ষেপ কি করবে ভারত? কেন এই প্রশ্ন উঠছে? কারণ ফের সন্ত্রাস হলে যুদ্ধ হিসেবে দেখবে ভারত। পেহেলগাঁও হামলার কথা আপনাদের মনে আছে, তারপরে এই হুঙ্কার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুর, সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের নীতি, আর ভারতে জঙ্গি হামলা হলে যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। দিল্লির বিস্ফোরণ, আর সেখানে স্পষ্ট হচ্ছে পাক যোগ, ষড়যন্ত্রের শিকড়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী, আপনারা শুনলেন। তাই প্রশ্ন, ফের কি বড় কোনো পদক্ষেপ করবে ভারত? ऑपरेशन सिंदूर आतंक के खिलाफ भारत की नीति है। ऑपरेशन सिंदूर ने आतंक के खिलाफ लड़ाई में एक नई लकीर खींच दी है, एक नया पैमाना, न्यू नॉर्मल तय कर दिया है। पहला, भारत पर आतंकी हमला हुआ तो मुंह तोड़ जवाब दिया जाएगा। हम अपने तरीके से, अपनी शर्तों पर जवाब देकर रहेंगे। हर उस जगह जाकर कठोर कार्रवाई करेंगे जहां से आतंक की जड़ें निकलती हैं। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনিও হুঙ্কার দিয়েছেন যে কাউকে রেয়াত করা হবে না। এই বিস্ফোরণের সঙ্গে যারা জড়িয়ে রয়েছে সেই সমস্ত দোষীদের রেয়াত করা হবে না, কড়া শাস্তি দেওয়া হবে বলে হুঁশিয়ারি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। I wish to assure my citizens that the country's leading investigative agencies are conducting a swift and thorough inquiry into the incident. The findings of the investigation will soon be made public. I want to formally assure the nation that those responsible for this tragedy will be brought to the justice and will not be spared under any circumstances. এবার শোনাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, তার মতামত কি এই দিল্লির বিস্ফোরণ নিয়ে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকভাবে নিরাপত্তার যে ত্রুটি দেখা গিয়েছে তার দায় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশের।
নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত করে দোষীদের চিহ্নিত করার দাবি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার পোস্টে। প্রয়োজনে এসআইটি গঠন করে আদালতের তত্ত্বাবধানে তদন্তের দাবিও করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে বক্তব্য লিখেছেন সেই পোস্ট আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কেন বা আমাদের অভ্যন্তরীণ সুরক্ষা এইভাবে তার পতন ঘটছে? কেন there is a collapse of internal security? देश की आंतरिक सुरक्षा की पतन क्यों हो रही है? এই প্রশ্নের জবাবটা কে দেবে? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন নিয়ে ব্যস্ত, দেশের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গেছেন ভুটান। ভারতবর্ষ আশ্বাস কিংবা আস্থা পাবে কোত্থেকে? যারা দায়িত্বে রয়েছেন তারা দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন, দায়িত্ব নিচ্ছেন না। অ্যাকাউন্টেবিলিটিটা কোথায়? দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আমরা ইস্তফা চাই, তার আমরা রেজিগনেশন চাই। বিরোধী শিবির থেকে এই প্রশ্ন এগুলো ওঠানো হচ্ছে, আর আপনাদের জানায় তার মধ্যে কেন্দ্রের এই নিরাপত্তা বিষয়ক যে মন্ত্রীগোষ্ঠী আছে তারা আগামীকাল বৈঠকে বসতে চলেছে। উচ্চ পর্যায়ের এটা বৈঠক, অপারেশন সিঁদুরের পর প্রথমবার সিসিএস এর এই বৈঠক। আর সেই জন্যই প্রশ্ন উঠছে যে কোনো বড় সড়কি পদক্ষেপ হতে পারে। অন্যদিকে আজকে দুবার বৈঠক হয়েছে অমিত শাহর বাসভবনে। সেই বৈঠকের পরেও এই প্রশ্নটা আরও উঠছে যে তাহলে কি কোনো বড় পদক্ষেপ আর কোনো বড় কিছুর জন্য হাঁটতে চলেছে ভারত? দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এনআইএ তদন্ত, এনআইএকে তদন্তভার তুলে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এনআইএ এবার এই পুরো বিস্ফোরণ খতিয়ে দেখবে। পাক যোগ ক্রমাগত স্পষ্ট হচ্ছে। হামলার নেপথ্যে কি কোনো পাক জঙ্গি সংগঠন আছে? তার নাম কি জৈশ-ই মোহাম্মদ? ডাক্তার উমর নবী যাকে দেখা গিয়েছে ওই গাড়িতে, সে জৈশের আইইডি বিশেষজ্ঞ ছিল। গাড়ি ভর্তি আইইডি নিয়ে আরো বড় নাশকতার ছক ছিল তার। সম্ভবত তাড়াহুড়ো করতে গিয়েছিলেন, সেই জন্য গাড়িতে বিস্ফোরণ, বা আরো বড় কোনো নাশকতার ছক ছিল তার, সেটা বানচাল হয়ে যায়। ফরিদাবাদে ধৃত মহিলা চিকিৎসক শাহিন শাহিদ ভারতের জৈশের মহিলা উইং এর প্রধান। এদেশে মহিলাদের মগজ ধোলাই করে জঙ্গি কার্যকলাপে সামিল করত সে। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, একাধিক যে তথ্য সকাল থেকে উঠে আসছে তার মধ্যে তদন্তের গতি প্রকৃতি একটু জানতে চাইবো। এই শাহিন সম্পর্কে বা এই নবী সম্পর্কে তথ্য, এবং এনআইএ যে পুরো দায়িত্ব দেওয়া হয়েছে এনআইএকে বা তদন্তভারের, সামগ্রিক এখনো পর্যন্ত আপডেট কি আছে? দেখো, ইতিমধ্যেই তদন্তকারীরা কিন্তু তদন্তের ক্ষেত্রে আরও গভীর শিখরে পৌঁছেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই বিস্ফোরণ অর্থাৎ লালকেল্লার গেটে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তাতে কিন্তু পাক যোগ যে স্পষ্ট তা কিন্তু নিশ্চিত করে বলছে তদন্তকারীরা। বিশেষ করে পাক জঙ্গি সংগঠন জৈশের হাত রয়েছে এইটা তারা অন্তত বুঝিয়ে দিচ্ছে তাদের তদন্তর পরে। দেখো, শাহিন, মুজাম্মিল এবং আদিল এই তিনজনই কিন্তু মূলত এই মডিউল যে আছে টেরর মডিউল, সেই টেরর মডিউলের মূলত কাজ করছিল। যেটা মূলত দেখাচ্ছে শাহিন কিন্তু জৈশে মোহাম্মদের যে মহিলা জঙ্গি সংগঠন ভারতের উইং, সেই ভারত উইংয়ের প্রধান ছিল। তার কাজ কি ছিল? মূলত নেটওয়ার্ক তৈরি করা এবং নেটওয়ার্কের পর টিম তৈরি করে প্রতিটা জেলায় সেই প্রভাব বিস্তার করা। মুজাম্মিলের দায়িত্ব ছিল অস্ত্র মজুত করা, বারুদ মজুত করা এবং নির্দিষ্ট প্রতিটা জেলায় নিজেদের একটা করে প্ল্যান্ট মিনস হচ্ছে যে কোথায় কোথায় নিজেদের আরও বেশি বিস্তার করা যাবে সেগুলো নিয়ে বৈঠক করা, অর্থাৎ নেটওয়ার্কটাকে আরও বিস্তার করা। অন্যদিকে আদিলের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদিল কিন্তু রাসায়নিক স্পেশালিস্ট, অর্থাৎ সে কিন্তু কেমিক্যাল ইঞ্জিনিয়ার বলে জানা যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে পেশায় চিকিৎসক যেহেতু, তার রাসায়নিক সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কি করে বোমা তৈরি করা যায়, সেই বোমাগুলো কী করে ইনস্টল করা যায়, এই যাবতীয় কাজ ছিল আদিলের। অর্থাৎ এই তিনজনকে উত্তর ভারত এবং উত্তর পশ্চিম ভারতের যাবতীয় দায়িত্ব দিয়েছিল। অন্যদিকে উমর নবী যে মূলত গাড়ি নিয়ে এসেছিল লালকেল্লার গেটে, তার দায়িত্ব ছিল হচ্ছে কোথায় বোমা ফিট করা যায় বা কোথায় আত্মঘাতী বিস্ফোরণ করানো যায় সেই টিমটা তৈরি করা। সেই টিম কিন্তু সেই নেটওয়ার্ক কিন্তু বিভিন্ন অংশে তৈরি করেছেও বলে তদন্তকারীরা মনে করছেন। আর এই পুরো টিমটা, এই যে টেরর মডিউল, এই টিমের মাথায় রয়েছে একজন যে ভারতের এর উত্তরের দিকে বা পশ্চিমের অথবা দক্ষিণ ভারতে কোথাও লুকিয়ে রয়েছে বলে তদন্তকারীরা মনে করছেন। কিন্তু সেটা কে, সেটাই এখন মূলত তদন্তের বিষয়। একই সঙ্গে তোমাকে বলে রাখি, সবার এই পুরো বিষয়টি কিন্তু
কিন্তু মাথায় রয়েছে জৈশ-এ মোহাম্মদ, এই নিয়ে কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে বলা যায়। আর জৈশ-এ মোহাম্মদ এই কারণে বলা হচ্ছে কারণ জৈশ-এ মোহাম্মদের মাসুদ আজহার যে প্রধান মাসুদ আজহার কিন্তু এই মহিলা বাহিনী তৈরির কথা বলেছিলেন এবং জেহাদের কথা বলেছিলেন ভারতের বিরুদ্ধে। সেই জেহাদ তৈরি করতেই কিন্তু মূলত শাহীনকে কাজে লাগানো হয়েছিল, সেই কারণে এরা মহিলা উইংয়ের অন্যতম মাথা। অর্থাৎ সব মিলিয়ে দেখা যাচ্ছে জৈশ-এ মোহাম্মদের হাত কিন্তু প্রতিটি ক্ষেত্রে রয়েছে। তদন্তকারীরা মূলত নমুনা সংগ্রহ করেছে, তারা মূলত দেখার চেষ্টা করছে কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে এবং সেই বিস্ফোরক কতটা জোরালো ছিল। অর্থাৎ সেই বিস্ফোরক আর এই যারা ধরা পড়েছে ডাক্তাররা তাদেরকে জেরা করে জানার চেষ্টা হচ্ছে এই নেটওয়ার্কটার কোথায় কোথায় রয়েছে এবং নেটওয়ার্কের যারা মডিউলে আছে তারা কারা কারা এই দিল্লি বা বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই গোটা বিষয়টি কিন্তু এখন তদন্তের করে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। ধন্যবাদ। আর আপনারা শুনছিলেন যে জৈশ-এ মোহাম্মদের হাত এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন তদন্তকারীরা। এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যে সমস্ত নমুনা এবং যে ধরনের প্যাটার্ন তারা দেখছেন এই ষড়যন্ত্রের পেছনে যা যা কাজ করেছে তাতে মনে করছেন জৈশের হাত আছে। আর তার সঙ্গে সঙ্গে আরও যেটা তথ্য আপনাদের দিচ্ছি আমরা, পুলওয়ামা যোগ এটাও ক্রমাগত স্পষ্ট হচ্ছে। ফরিদাবাদে যে গ্রেফতার হওয়া ডক্টর মুজাম্মিল পুলওয়ামার বাসিন্দা, হরিয়ানার বেসরকারি হাসপাতালে কাজ করেন। 10 দিন আগে ফরিদাবাদ থেকে মুজাম্মিলকে আটক করেন জম্মু কাশ্মীর পুলিশ। মুজাম্মিলকে জেরা করে অনন্তনাগের এক বাসিন্দা ডক্টর আদিল মজিদ তার খোঁজ পায় পুলিশ। উত্তরপ্রদেশের সাহারানপুরের বেসরকারি হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করা হয়েছে ফরিদাবাদের আল ফালাহ হাসপাতালের মহিলা ডাক্তার শাহিন শাহিদকেও। আর এই দিল্লি বিস্ফোরণের অন্যতম চক্রী ডক্টর উমর নবী, তার আবার কাশ্মীর যোগ। জম্মু থেকে সে ডাক্তারি পড়াশোনা করেছে আর ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে সে অধ্যাপনা করতো, শিক্ষকতা করতো, পড়াতো। 2900 কেজির যে বিস্ফোরক উদ্ধার হয় তারপরে উমরের সঙ্গে এই মুজাম্মিল আর শাহিন শাহিদাকে গ্রেফতার করে পুলিশ। তারপর থেকে ফরিদাবাদ থেকে পালিয়ে যায় এই উমর নবী। ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে আজকে যায় পুলিশ, জিজ্ঞাসাবাদ করা হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। सामने नाम आ रहा है दिल्ली ब्लास्ट में उमर का, तो आपको लगता है कि उनकी कुछ मेंटालिटी उस तरीके की थी? नहीं, मैं पूरी कॉन्फिडेंट के साथ कह सकती हूँ कि नहीं थी। लास्ट में कब बात हुई थी? जुम्मे के दिन फ्राइडे के दिन 3 ही दिन हो गए। तो क्या बताया था, खास क्या बात हुई थी? खास कुछ बात नहीं हुई थी, बस हाल चाल पूछा। बस बोला, हमने कहा हम घबरा गए हैं, आप घर क्यों नहीं आए, स्विच ऑफ क्यों रखा? बोला कि मुझे लाइब्रेरी में एग्ज़ाम है, मैं पढ़ने जाता हूँ। मैंने उसने लेकिन पहले से ही बोल के रखा था एग्ज़ाम है। तो ये बोल के रखा था कि एग्ज़ाम है, तंग ना करें। हाँ, तंग ना करें, हाँ, कॉल करके तंग ना करें, माँ को ज़्यादा परेशानी होती है ना। उसने बोला, माँ को ही बोला, मामा को बोला कि ज़्यादा फ़ोन मत करना, मुझे ज़्यादा परेशान मत करना। तो जुमा के दिन आपकी बात लास्ट में हुई हाँ, थी? जुम्मे के परिवार दिन, की बात? हाँ, हमारी बात हुई जुम्मे के दिन। मैंने ही बोला कि घर आ जाओ, उसने कहा 3 दिन के बाद आ जाऊंगा। मैंने कहा नहीं, कल आ जाना। उसने कहा कोई बात नहीं, बस। আর উমর নবীর বাবাকে আটক করেছে পুলিশ। লালকেল্লা বিস্ফোরণ কাণ্ডে মূল চক্রী উমর নবী। সকালে আটক করা হয়েছিল তার মা আর 2 ভাইকে। উমরের বাবার কিছু মানসিক সমস্যার কথা জানিয়েছিলেন উমরের বৌদি। दिल्ली में ब्लास्ट के बाद हरियाणा के फरीदाबाद के धौज इलाके में भी पुलिस पूरी तरीके से सक्रिय है। ये वही धौज गांव है जहां से सोमवार को 2900 किलो विस्फोटक बरामद किया गया था। आप देखेंगे कि धौज गांव में इस वक्त सड़कों पर पुलिसकर्मी मौजूद है। इस पूरे दिल्ली ब्लास्ट का जो तार है वो हरियाणा के फरीदाबाद से जुड़े हुए हैं, क्योंकि धौज गांव में ही 2900 किलो विस्फोटक मिले थे। और ये भी शक किया जा रहा है कि जिस विस्फोटक का इस्तेमाल किया गया है अमोनियम नाइट्रेट, वही यहाँ धौज गांव में मिला था। जिसके बाद आप देखेंगे कि फरीदाबाद में जो पुलिसकर्मी हैं वो एक एक दुकानों की यहाँ पर तलाशी ले रहे हैं। कि धौज में भी लगातार जो पुलिसकर्मी हैं वो एक एक जगह सर्च ऑपरेशन चला रहे हैं, एक एक दुकानों को चेक कर रहे हैं। और इसी तरीके से कल सबसे पहले धौज के जगह से 360 किलो जो विस्फोटक है वो मिला, और उसके बाद करीब 2563 किलो जो विस्फोटक था वो लगभग 3 किलोमीटर दूरी पर धौज से एक गांव फतेहपुर तगा से मिला था। जिसके बाद आप देखेंगे कि जो पुलिसकर्मी हैं वो धौज में लगातार
चेकिंग अभियान चला रहे हैं, लोगों से पूछताछ कर रहे हैं, एक एक शख्स के आधार कार्ड चेक किया जा रहा है, क्योंकि यहीं पर वो अल फला यूनिवर्सिटी है जहां पर डॉक्टर उमर पढ़ाता था और यहीं से वो आगे की तरफ गया था। पहले वो कश्मीर में रहता था और उसके बाद वो दिल्ली आ गया था और दिल्ली आने के बाद वो धौज की अल फला यूनिवर्सिटी में पढ़ा रहा था। फिलहाल यही माना जा रहा है कि डॉक्टर उमर ही वो शख्स है जो I-20 कार चला रहा था और जिसने विस्फोट किया है। फिलहाल पुलिस इस पूरे मामले की जांच कर रही है, लेकिन हर तरफ पुलिस फोर्स हाई अलर्ट पर है। कैमरामैन अमित के साथ पुनीत शर्मा, TV9 भारतवर्ष, फरीदाबाद। আর এই ফরিদাবাদে যেখানে 2900 কেজি বিস্ফোরক পাওয়া গিয়েছে, যেদিন পাওয়া গিয়েছে লাগাতার এই অভিযান চালানো হচ্ছিল, তার মধ্যে দিল্লিতেই বিস্ফোরণ হয়। মুজাম্মিল শাহিনদের গ্রেফতারের পরেও এই বিস্ফোরণ ঠেকানো গেল না। মুজাম্মিলদের সঙ্গী ডক্টর উমরই ছিল বিস্ফোরক বোঝাই গাড়িতে। ফরিদাবাদের সেই ধজ গ্রামের ছবি আপনারা দেখছিলেন। সকালে তল্লাশি চালিয়েছে পুলিশ। আমাদের প্রতিনিধি এই প্রতিবেদন তুলে ধরলেন, যেখানে 2900 কেজির বিস্ফোরক পাওয়া যায়। আর দিল্লিতে বিস্ফোরণের পরেও ফের বিস্ফোরক উদ্ধার হলো সেই ফরিদাবাদ থেকে। আজ সেক্টর 56 থেকে বিস্ফোরক পাওয়া গেল। গত দুদিনে 2900 কেজির বিস্ফোরক উদ্ধার হয়েছে। দিল্লির বিস্ফোরণ আর সেই বিস্ফোরণের পরেও আবার ফরিদাবাদে বিস্ফোরক পাওয়া গেল। সেক্টর 56 সেক্টর নাম্বার 56, সেখান থেকে বিস্ফোরক পাওয়া গিয়েছে। গত দুদিনে 2900 কেজি বিস্ফোরক পাওয়া গেল। আর দিল্লির এই বিস্ফোরণের পরে ডাক্তার পারভেজ আনসারি, সেই ডাক্তারের বাড়িতে হানা দিয়েছে পুলিশ। লখনৌ ATS, জম্মু কাশ্মীর পুলিশ অভিযান চালিয়েছে। মদিয়ানাভের IIM রোডের মুত্তাকিপুরে তল্লাশি, তালাবন্ধ পারভেজের বাড়ি আর বাসিন্দারাও গায়েব। এদের ডাক্তারটা হচ্ছে একটা প্রফেশনাল আইডেন্টিটি, বাট দে আর ব্রেন ওয়াশ প্রফেশনাল টেররিস্ট। এটা আমাদের বুঝতে হবে। এবং এরা কখনোই ডাক্তার মানুষের সেবা করতে বা ডাক্তার মানুষের প্রাণ বাঁচাতে যেরকম আর 5টা ডাক্তার করে, এরা সেতে প্রশিক্ষিত নয়। এদের আসল প্রশিক্ষণ হচ্ছে সেইটাকে কাভার হিসাবে ইউজ করে যত বেশি ক্ষতি করতে পারে, যত বেশি মানুষের প্রাণহানি ঘটাতে পারে। এবং সব থেকে ভয়ঙ্কর যে জিনিসটা আমি অনেকদিন আগে টেলিভিশনে বলেছিলাম, আমি আবারও বলছি, ডিসেন্ট্রালাইজেশন অফ টেররিজম ভারতবর্ষে ঘটানো হয়ে গিয়েছে। অর্থাৎ ছোট ছোট ইউনিটে ভাগ করা হয়েছে, যাদেরকে ফান্ড করা হচ্ছে এবং যাদের কাছে এক্সপ্লোসিভ এবং অত্যাধুনিক আর্মস পৌঁছে দেওয়া হচ্ছে। এবং তাদের কাজটা হচ্ছে তারা কখনো ছোট হাব তৈরি করছে, কখনো ছোট ছোট প্লান্ট করছে, আবার কখনো তারা নিজেরাই প্যানিক অ্যাটাকের শিকার হচ্ছে এবং তাতে তারাই নিজেরা সো কল্ড মৃত্যুবরণ করছে। ডক্টর মুজাম্মিল, ডক্টর আদিল, ডক্টর শাহিন, ডক্টর মহিউদ্দিন এবং ডক্টর ওমর মোহাম্মদ। এই ওমর মোহাম্মদ এখন ধরা যাচ্ছে, যতটা আমরা জানি এই সুইসাইড বম্বার ছিল। 2900 কিলো অ্যামোনিয়াম নাইট্রেট ধরা পড়েছে। কিছুটা বেশিরভাগটা অনন্তনাগ কাশ্মীরে, 360 কিলো ফরিদাবাদে। তো এটা একটা ফরিদাবাদ মডিউল। এই গাড়িটাও যেটা ধরা যাচ্ছে এই I-20, এটারও লিঙ্ক ফরিদাবাদ, তারপর পুলওয়ামা। তো ওভারঅল যদি আমরা দেখি, একটা মডিউল কাজ করতে, এদের হ্যান্ডলার থাকে। এদের হ্যান্ডলার নিশ্চিতভাবে ISI এর একটা বড় মাথা হবে পাকিস্তান থেকে। কিন্তু আমি যে 5টার নাম বললাম, এই 5টার নাম কারা? এই 5টার নাম প্রত্যেকেই আপাতত আমরা জানি, প্রত্যেকে ভারতের নাগরিক। সেই 2.5 ফ্রন্ট কিন্তু আবার চলে আসে। এই 0.5 ফ্রন্টটাই ডেঞ্জারাস, যে আমাদের ভারতের নাগরিক নিজেরাই ভারতকে ভেতর থেকে দুর্বল করছে। আর এটা 5টা লোকের কাজ বলে আমি মনে করি না। 4টে লোক ধরা পড়েছে, একজন মহিলা ডাক্তার আছে, একজন সুইসাইড বম্বার আছে। এদের মাথা আরো 1-2জন ভারতের মধ্যে কেউ আছে যারা একে হেল্প করেছে। বিডিও খুনে অভিযুক্ত, তাকে গ্রেফতার করতে হবে, এই দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। রাজগঞ্জ, জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। আমাদের আরো এই বিষয় নিয়ে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি নীলেশ্বর। বিজেপি বিক্ষোভ দেখাচ্ছে, কি বলছেন তারা? দেখো, এই যে ভিডিওকে নিয়ে যে বিতর্ক, তার বিরুদ্ধে একটা অভিযোগ, খুনের অভিযোগ ইত্যাদি, এইসব নিয়েই কিন্তু আজকে রাজগঞ্জে বিক্ষোভ ছিল বিজেপি।
আর সেইখানে কিন্তু কার্যত ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল। ব্যারিকেড ভেঙে দিল বিজেপি কর্মীরা, আর এই সময় পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি হয়। বিজেপি বিধায়িকা যে রয়েছেন শিখা চ্যাটার্জি, তার অভিযোগ যে পুলিশ তাকে মারধর করেছে। যদিও পুলিশ আধিকারিকেরা বিষয়টি অস্বীকার করেছে, তবে সব মিলিয়ে এক ধুন্ধুমার কাণ্ড হয়ে গেল রাজগঞ্জের বিডিও অফিসে। ধন্যবাদ। উনি বলছেন আমি নির্দোষ। উনি যদি নির্দোষী হন তাহলে উনি কেন সামনে আসছেন না? উনি সামনে এসে বলুন। ওনাকে অ্যারেস্ট করা হলো না আজকে, কারণ নামে কিছু বললে ভারতীয় জনতা পার্টির কর্মীকে অ্যারেস্ট করা হয়, অথচ এত বড় ইলজাম যার বিরুদ্ধে লাগলো, অথচ তাকে কিন্তু কোনোভাবে অ্যারেস্ট করা হলো না। যারা ষড়যন্ত্রকারী আস্তে আস্তে বাইরে বেরোচ্ছে, চক্রান্তকারীরা, এবং যারা প্রশান্ত বর্মনকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে আস্তে আস্তে বাইরে বেরোচ্ছে, এরকম করে আরো বেরোবে। তাই আমি আপনাদেরকে বলছি এই বিষয়ে, যেহেতু বিচারাধীন বিষয়, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। আপনি বারবার করে চক্রান্তের কথা বলছেন, চক্রান্তটা কি রাজনৈতিক? সেটা আপনারা দেখে নেবেন, আপনারা দেখুন, আপনারা সংবাদ মাধ্যম আছেন, আপনারা দেখবেন আস্তে আস্তে সব সামনে চলে আসবে।